হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুদরত ক্যারিয়ার ক্লাসেস। আজকের জেনারেল সায়েন্সের ক্লাসে তোমাদের প্রত্যেকেই স্বাগত। এবং জেনারেল সায়েন্সের যে টপিকটা আমরা করব, আজকে আলোচনা করব, সেটা হচ্ছে ফিজিক্সের একটা টপিক। সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, অর্থাৎ একক এবং পরিমাপ। এই চ্যাপ্টারটা প্রত্যেকটা পরীক্ষাতেই খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের যে পরীক্ষাগুলো আছে সেইগুলো যারা প্রিপারেশন নিচ্ছে, ডব্লিউবিপি থেকে শুরু করে এএলপি অর্থাৎ রেলের যে পরীক্ষা, টেকনিক্যাল যে পরীক্ষা আছে সেইগুলো থেকে ইম্পর্ট্যান্ট, প্রচুর ইম্পর্ট্যান্ট। বিশেষ করে সায়েন্স পার্টটার এই একটা মাদার চ্যাপ্টার বলতে পারো, ঠিক আছে। তো সেই চ্যাপ্টারে আমাদের 2000 দেখো বিসিএস প্রিলিতে 2000 সাল থেকে 2023 পর্যন্ত যতগুলো কোশ্চেন এসেছে সেই কোশ্চেনগুলো আজকে আলোচনা করব, ঠিক আছে। এবং খুব হাই ভোল্টেজের কোশ্চেন। এই হাই ভোল্টেজ কোশ্চেনগুলো যদি আমরা প্রথমেই শিখে নিতে পারি বা করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক প্রিপারেশানটা সহজ হয়ে যাবে। বিশেষ করে পিএসসি যে ক্লার্কশিপ বা আমাদের যে ডব্লিউবিপি যে পরীক্ষাগুলো আছে সেইগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের সহজ হয়ে যাবে। দেখো, তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে বলি যে 2023 সালে এই চ্যাপ্টার থেকে একটাও কোশ্চেন আসেনি। অর্থাৎ দেখো প্রত্যেকটা সাল দেওয়া আছে, তার সঙ্গে কি দেওয়া আছে যে তার সেই সালে কতগুলো কোশ্চেন ওই চ্যাপ্টার থেকে এসেছে। কারণ দেখো একসঙ্গে আমাদের দুটো কাজ হচ্ছে, যে কি, যে টপিক ওয়াইজ যে পোর্শনগুলো আছে সেই টপিক ওয়াইজ প্লাস আমাদের যে প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে। এই দুটো টপিক আমরা একটা মানে ক্লাসের মাধ্যমে আমরা কভার করছি। সুতরাং ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত দেখো, এখান থেকে অনেক কিছু তথ্য পাবে। শুরু করা যাক। দেখো তাহলে কি আছে, যে আমার 2023 সালে দেখো একটাও কোশ্চেন আসেনি, কিন্তু 2022 সালে একখানা কোশ্চেন এসেছে। দেখো কোশ্চেনটা কী ছিল, দেখো বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির একক 20, ঠিক আছে, 20, মাদাম কুরি এবং পিয়ের কুরি দুজন। তো তিনি প্রথম দেখো 20, এই 20 এককটাকে সিআই লেখা হয়, ঠিক আছে, সিআই। এটা একবার পরীক্ষা ছিল, পড়েছিল সিআই, ঠিক আছে। এটা হচ্ছে তোমার মেনে ডব্লিউবিসিএস মেনে 2019-এর যে ডব্লিউবিসিএস মেনে হয়েছিল সেই পরীক্ষাতে এসেছিল যে এই 20 এককটার সংকেতটা কী, ঠিক আছে, সেটা সিআইকে 20 বলা হয়। এবং 20 তিনি আবিষ্কার করেছিলেন, 20 মাদাম কুরি এবং পিয়ের কুরি, তারা দুজনে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, আচ্ছা, স্পাউস। তো দেখো এই তেজস্ক্রিয়তা 1898 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1898 খ্রিস্টাব্দে তিনি প্রথম, ঠিক আছে, মাদাম কুরি এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। 98 নয় 93, ঠিক আছে, 93 খ্রিস্টাব্দে তিনি আবিষ্কার করেছিলেন এই তেজস্ক্রিয়তা, ঠিক আছে, তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। এবং তার এককটার নাম হয়, দেখো 20 হচ্ছে সিআই বলে, এখান থেকে একটা কোশ্চেন হয়। আর এই 120 সমান হচ্ছে, ধরো 120 সমান 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার, ঠিক আছে, 8 ডিপিএস, ঠিক আছে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিপিএস। এই কথা মাথা রাখো, ঠিক আছে, এটা পড়ে পরীক্ষাতে, খুবই পড়ে। ডিপিএস অর্থাৎ ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, 1 সেকেন্ডে কতগুলো তোমার কণা তৈরি হয়, সেইগুলো হচ্ছে তোমার ডিপিএস। তো দেখো তারপরে যে তাহলে আমার এখানে কী হলো, একক হচ্ছে অবশ্যই আমার তেজস্ক্রিয়তা। দেখো দ্বিতীয় যে কোশ্চেনটা আছে, দ্বিতীয় যে অপশানটা আছে তাপমাত্রা কিসের একক, তাপমাত্রার একক হচ্ছে তোমার সিজিএসে। যেহেতু দুটো একক আছে, প্রত্যেকটা আমরা সিজিএস এবং এসআইকে ধরি, এটা তোমাদের মাথায় রাখতে হবে যে তাপমাত্রার এসআই একক হচ্ছে কেলভিন, ঠিক আছে, কেলভিন এসআই একক। আর সিজিএসের একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেলসিয়াস। সেন্টিগ্রেড তো না, এখন সেলসিয়াস বলে, ঠিক আছে, ডিগ্রি সেলসিয়াস। একটা হচ্ছে সিজিএসএ, এটা হচ্ছে সিজিএসএ, আর একটা হচ্ছে এসআই কেলভিন। তাপের একক কি, তাপের একক এসআই হচ্ছে জুল, কি একক, জুল, এসআই একক। তো এখানে একটা কথা বলে দিই যে শুধুমাত্র তাপের নয়, কার্যের একক জুল, কার্যের একক জুল, ঠিক আছে। এবং সিজিএসএ কি বলতো, সিজিএসএ হচ্ছে ক্যালোরি, সিজিএসএ ক্যালোরি, ঠিক আছে, সিজিএসএ ক্যালোরি। প্রত্যেকটাই আমাদের দেখো শক্তির একক জুল, কার্যের একক জুল, শক্তির একক জুল, ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু এসআই জুল। তিনটে একক একই, শক্তির একক, তাপের একক এবং কার্যের একক। এসআই পদ্ধতিতে তিনটেরই একক হচ্ছে জুল, এবং শক্তির এসআই সিজিএস একক হচ্ছে আর্গ, ঠিক আছে, আর্গ। এবং 1 জুল সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 7, কত বলো তো, আর্গ। মাথা রাখবে, ঠিক আছে, এই ইকুয়েশনটা 1 জুল সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্গ। এটাও পরীক্ষাতে আসে। তাহলে মাদাম কুরি মানে যে নিম্নলিখিতের মধ্যে কোনটি 20 একক, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তার একক। বোঝা গেল? বেশ, পরের কোশ্চেনটা দেখো। দেখো একটা কোশ্চেন, শুধুমাত্র একটা কোশ্চেনে যে এটা আছে, শুধু
আলোচনা মানে উত্তরটাই শুধু করব না আমরা, প্রত্যেকটা তার সঙ্গে যতগুলো তার সঙ্গে সম্বলিত যতগুলো কোশ্চেন আছে সেগুলো আমরা খুব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, যেন আমরা এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে সেখান থেকে আমরা যেন অবশ্যই পারি। নিচে দেখো 2021 সালে একখানা কোশ্চেন আছে, মানে আমি ধরে নিই যে প্রত্যেকটা সালে বিশেষ করে যারা বিশেষ প্রিলি দেবে বা বিশেষ যারা দেবে, বিশেষের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট এবং এই টপিকগুলো থেকেই কোশ্চেন আসে। দেখো 2021 সালে কী আছে, তুমি দেখো এই ক্লাসটা করার সঙ্গে সঙ্গে তুমি তিনটে জিনিস তুমি বুঝতে পারছো যে বিশেষ প্রিলি হোক বা যে কোনো পরীক্ষাগুলো হোক সেখান থেকে একটা কোশ্চেন, সাধারণত একটা কোশ্চেন ফ্রেম হয় এই টপিক থেকে, বোঝা গেল? এবং তার সঙ্গে তার ওয়েটেজ প্লাস তার টপিক যে কনসেপ্ট প্লাস তার যে প্রিভিয়াস এর কোশ্চেনটা একসঙ্গে হয়ে যাচ্ছে। সুতরাং তোমরা অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু তথ্য তোমরা পাবে। কি বলছে, নিচের মধ্যে কোনটি দূরত্বের একক নয়? ঠিক আছে, আলোকবর্ষ এটাও তো দূরত্বের একক, এটা হচ্ছে মৌলিক একক, কিন্তু এটা পরীক্ষাতে পড়ে, এটা মৌলিক একক। দূরত্বের একক যে কোনো দূরত্বের একক মৌলিক একক, যে কোনো দূরত্বের একক হচ্ছে মৌলিক একক। ওকে, এবং দেখো আলোকবর্ষটা কি, যে এক বছরে 1 ইয়ারে, ঠিক আছে, লাইট ইয়ার, 1 ইয়ারে একটা আলোক রশ্মি যত দূর অতিক্রম করে সেটাকে বলা হয় আলোকবর্ষ, বোঝা গেল? এবং এক আলোকবর্ষ সমান, দেখো এক আলোকবর্ষ সমান হচ্ছে 9.46 × 10⁻12 কিলোমিটার, ঠিক আছে, এত কিলোমিটার অতিক্রম করতে পারে এক লাইট ইয়ার সমান, এটাও পরীক্ষাতে পড়ে, বোঝা গেল? এক আলোকবর্ষ সমান। এবং আলোকবর্ষ কথা যখনই আসে তখন আমরা বলে দিই যে পৃথিবী থেকে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড, ঠিক আছে, 8 মিনিট কত 19 সেকেন্ড, ঠিক আছে, 8 মিনিট 19 সেকেন্ড। এবং তার সঙ্গে আর একটা কথা বলে দিই যে আলো প্রতি সেকেন্ডে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড এত ডিস্ট্যান্স অতিক্রম করে। এবং আলোক রশ্মি হচ্ছে একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, ম্যাগনেটিক ওয়েভ, এবং এটা শূন্য মাধ্যমে সমান, ঠিক আছে, শূন্য মাধ্যমে চলাচল করতে পারে, ঠিক আছে, আলোক রশ্মির এটা। তাহলে এখান থেকে আমরা এই তথ্যগুলো পেয়ে যাই, বোঝা গেল? দেখো তারপরে কি আছে, দেখো পারসেক আছে। পারসেক আছে দূরত্বের মধ্যে সব থেকে বড় একক, ঠিক আছে, দূরত্বের মধ্যে সব থেকে বড় একক হচ্ছে পারসেক, সব থেকে বড় একক হচ্ছে পারসেক, ঠিক আছে। এক পারসেক হচ্ছে তোমার 1 পারসেক সমান, 1 পারসেক সমান হচ্ছে, ঠিক আছে, তোমার হচ্ছে 3.26, ঠিক আছে, লাইট ইয়ার, মাথা রাখো 3.26 লাইট ইয়ার। পারসেকটা কি, এই পারসেকটা কি হচ্ছে, পারসেক হচ্ছে যে পৃথিবী থেকে, ঠিক আছে, পারসেকে কি মাপা হয়, যে নক্ষত্র, ঠিক আছে, যে নক্ষত্রগুলো আছে সেই নক্ষত্রদের ব্যাসার্ধ মাপা হয়, ঠিক আছে, ব্যাসার্ধ মাপা হয়, নক্ষত্রদের ব্যাসার্ধ, ঠিক আছে, মাপা হয় পারসেকে। ফারলং এটা হচ্ছে একটা দূরত্বের একক, 1 ফারলং সমান 1 ফারলং সমান, ঠিক আছে, মোটামুটি 201.16 মিটার কিন্তু, ঠিক আছে, 201, ঠিক আছে, 201.16 মিটার 1 ফারলং। তাহলে দেখো এইটা আমাদের দূরত্বের একক নয়, জিপি হচ্ছে একটা স্টোরেজ একক, স্টোরেজের একক, ঠিক আছে, কম্পিউটার একটা স্টোরেজের একক হচ্ছে জিপি। ওকে, 1 পারসেক, ঠিক আছে, 1 পারসেকটাই হচ্ছে তোমার সব থেকে বড় একক, দৈর্ঘ্যের মধ্যে সব থেকে বড় একক হচ্ছে পারসেক, বোঝা গেল? বেশ, তারপরে দেখো কি বলছে 3 নম্বর কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেনটা দেখো, সৌরচুল্লি কোন নীতির উপর কাজ করে? ঠিক আছে, সৌরচুল্লি অর্থাৎ সৌরশক্তি মানে সোলার এনার্জি নিয়ে যে কাজ করে সেটা হচ্ছে, দেখো বোলোমিটার কি, তড়িৎচুম্বকীয় তরঙ্গ মাপতে লাগে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ তো নাই, বিকিরণ, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মাপতে, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণ, ঠিক আছে, ওয়েভ মাপতে ব্যবহার করে বোলোমিটার, ঠিক আছে। পাইরোমিটার উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে, ঠিক আছে। আর গ্রিনহাউস গ্যাস, এইটা হচ্ছে গল্প। দেখো গ্রিনহাউস গ্যাস কি হয়, যে আমাদের গ্রিনহাউস গ্যাস কতগুলো আছে, মোটামুটি 8টাই গ্রিনহাউস গ্যাস আছে, 8টা গ্রিনহাউস গ্যাস আছে। সব থেকে বেশি পরিমাণে গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মোটামুটি 50%, ঠিক আছে, 50%। সব থেকে ডেঞ্জারাস অর্থাৎ সব থেকে একদম দীর্ঘ, একদম 400 বছর একদম হাই পোটেনশিয়াল অর্থাৎ অনেক দিন থাকে, সে হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরো
কার্বন, ঠিক আছে, ক্লোরোফ্লোরো সি আছে, ঠিক আছে, সি আছে, Cl2F2, ঠিক আছে, এটাকে ফ্রেয়নও বলে, এটাকে ফ্রেয়নও বলে। এই CFC হচ্ছে সব থেকে বড়, সব থেকে মানে ক্ষতিকারক তোমার গ্যাস, গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে। তোমার নাইট্রাস অক্সাইড আছে, ঠিক আছে, কার্বন মনোক্সাইড আছে, ঠিক আছে, মিথেন আছে, 8টা আছে, 8টা এরকম 8টা গ্রিন হাউস গ্যাস আছে। এগুলো কি হয়, গ্রিন হাউস গ্যাসের গল্পটা কি বলে দিই, কনসেপ্টটা কি, যে যখন আমাদের সূর্য থেকে আলো আসে, যখন আমাদের সূর্য থেকে আলো আসে, ভূপৃষ্ঠে আসে, এবং ইয়েতে আমাদের ট্রপোস্ফিয়ারে এই গ্যাসগুলো আছে, প্রত্যেকটা এই গ্যাসগুলো আমাদের ট্রপোস্ফিয়ারে আছে, এই গ্যাসগুলো, এবং গ্যাসগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস কেন বলে, যখন লাইটটা আসে তার যে তরঙ্গ দৈর্ঘ্য থাকে, যখন এতে আসে তখন দেখো প্রত্যেকটা গ্যাসীয় অণুগুলো এই লাইট ওয়েভগুলোকে অ্যাবজর্ব করে, অর্থাৎ শোষণ করে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড বলো, সিএফসি বলো, বা নাইট্রাস অক্সাইড বলো, বা কার্বন মনোক্সাইড বলো, বা মিথেন বলো, প্রত্যেকটা গ্যাস কি হয়, এই লাইট ওয়েভকে অ্যাবজর্ব করে, অর্থাৎ শোষণ করার পর তখন এই ল্যামডাটা, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যায়, যখন এই অণুর মধ্যে ঢুকে যায় তখন ল্যামডাটা বড় হয়ে যায়, অর্থাৎ আগে ছিল যে ল্যামডা 1, তখন আর এখন যদি ল্যামডা 2 হয় তো সবসময় ল্যামডা 2টা ল্যামডা 1-এর থেকে বড় হয়ে যায় যখন ঢুকে যায়। এবার যখন বড় হয়ে যায় তখন আর পেট থেকে, অর্থাৎ এই যে গ্যাসীয় অণুগুলো আছে সেই গ্যাসীয় অণুগুলো থেকে আর বার হতে পারে না, কারণ কি, এই লাইট ওয়েভটা কী হয় বলতো, এই যেহেতু ল্যামডাটা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যায়, ঠিক আছে, যার জন্য এইটা কি বলতো, অনেক দিন ধরে ওই গ্যাসীয় অণুগুলো, অর্থাৎ এই যে গ্রিন হাউস গ্যাসগুলো অনেক দিন ধরে ওই অনেক সময় ধরে ওই আলোক রশ্মিটাকে ধরে ধরে থাকতে সম্মুখীন সম্ভব হয়, এবং আমাদের পরিবেশের কি হয়, আমাদের তাপমাত্রাটা, বায়ুর মণ্ডলের তাপমাত্রাটা আমাদের বাড়তে থাকে, বোঝা গেল। এই প্রসেসে আমাদের সৌরচুল্লিতে এই ঘটনাটা ঘটে। সৌরচুল্লিতে কি থাকে, আমাদের মিরর, অর্থাৎ, ঠিক আছে, আমাদের মিরর অর্থাৎ অবতল মিরর, ঠিক আছে, অবতল দর্পণ ব্যবহার করো, অবতল দর্পণ এই সৌরচুল্লিতে বা সৌর সেলে ব্যবহার করা হয়, এই অবতল দর্পণ, ঠিক আছে। সৌর আলো, এই যে বলেছে সৌর আলোক তড়িৎ কোষে ব্যবহার করা হয় অবতল দর্পণ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, বোঝা গেল। তাহলে আমাদের যে এই নীতির উপর, গ্রিন হাউস গ্যাস যে এই ঘটনাটা ঘটছে, যে ল্যামডাটা বেড়ে যাচ্ছে অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে, তার উপর তোমার এই প্রিন্সিপালে সে কাজ করে, ঠিক আছে, সৌরচুল্লিতে, বোঝা গেল। বেশ, তারপরে দেখো 2020 সালে 4খানা কোয়েশ্চেন এসেছে একটা টপিক থেকেই, বুঝছো, 4খানা কোয়েশ্চেন এসেছে একটা টপিক থেকেই। তাহলে এখান থেকে আমাদের বিশাল একটা বড় ওয়েটেজ এসেছে 2020 সালে 4খানা কোয়েশ্চেন, মানে বিশাল ব্যাপার, ঠিক আছে। এতে তো যা আছে তার মধ্যে জেনারেল সায়েন্সের মধ্যে 4খানা একটা টপিক থেকে, মানে বিশাল ব্যাপার। দেখো কি কোয়েশ্চেনটা ছিল, পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয়, পারমাণবিক আকার, ঠিক আছে, পারমাণবিক আকার সাধারণত ফার্মি এককে ব্যবহার করা হয়। তাহলে 1 ফার্মি সমান কত, বা ফেমটোমিটার সমান কত, 1 ফার্মি সমান কত, 10⁻⁻15 মিটার, ঠিক আছে, 10⁻⁻15 মিটার। এই এককে পারমাণবিক আকার, এবং যে আমাদের পারমাণবিক আকার বলো, বা নিউক্লিয়াসের যে ব্যাসার্ধ বলো, বা পারমাণবিক যে মৌলের যে পারমাণবিক আকারের যে ব্যাসার্ধ, সেইটা আমাদের এই ফার্মি এককে ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর দেখো অ্যাংস্ট্রম, 1 অ্যাংস্ট্রম সমান -10⁻10 মিটার, ঠিক আছে, অ্যাংস্ট্রম সমান, ঠিক আছে। তাহলে এই অ্যাংস্ট্রম ব্যবহার করা হয় কিসে বলো তো, অ্যাংস্ট্রম ব্যবহার করা হয় আমাদের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মাপতে, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে, চুম্বকীয় তরঙ্গ মাপতে আমাদের ব্যবহার করা হয়, ঠিক আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ মাপতে, ঠিক আছে। যে যতগুলো তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে, আমাদের যে 8টা তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে, ঠিক আছে, কসমিক রে থেকে শুরু করে গামা রে, তারপর হচ্ছে এক্স রে, ঠিক আছে, ইউভি রে, তোমার আলট্রাভায়োলেট রে, ঠিক আছে, প্রত্যেকটা 8টা যে আছে সেইগুলো মাপতে আমাদের এই অ্যাংস্ট্রম, তাদের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা মাপতে আমাদের অ্যাংস্ট্রম ব্যবহার করা হয়, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু, ঠিক আছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়, তরঙ্গের দৈর্ঘ্য মাপতে আমাদের অ্যাংস্ট্রম একক ব্যবহার করা হয়। নিউটন হচ্ছে SI কার, বলের একক মাপতে, ঠিক আছে, বলের একক, ঠিক আছে, বলের একক। এবং 1 নিউটন সমান হচ্ছে কত বলতো, 10⁵ ডাইন, ঠিক আছে, 10⁵ ডাইন। টেসলা কিসে মাপে, চুম্বক ক্ষেত্র, ঠিক আছে, চুম্বক ক্ষেত্র
মাপতে, ক্ষেত্র মাপতে আমাদের টেসলা ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে এসআইএ পদ্ধতিতে চুম্বক ক্ষেত্রের একক। এবং সিজিএস এককে কি হয়, সিজিএস এককে কি চুম্বক এককের মাত্রা কি বলতো, ওরেস্টেড। ঠিক আছে, ওরেস্টেড, ঠিক আছে, ওরেস্টেড হচ্ছে তোমার চুম্বক এককে সিজিএস এর পদ্ধতিতে চুম্বক ক্ষেত্রের পরিমাপের একক হচ্ছে ওরেস্টেড। বোঝা গেল? তাহলে আমাদের পারমাণবিক আকার মাপতে সাহায্য করে কি বলতো, ফার্মি। খুব ইম্পর্ট্যান্ট, এই প্রত্যেকটাই কিন্তু কি বলতো আমাদের দৈর্ঘ্যের একক, এই ফার্মি বলো, অ্যাংস্ট্রম বলো। ঠিক আছে, বেশ। দেখো 2020 সালে 4খানা কোশ্চেনের মধ্যে এই টপিক থেকে একটা এসেছে। তারপর কি কোশ্চেনটা দিয়েছে দেখো, খুব সহজ কোশ্চেন, একদম প্রত্যেকেই সবাই জানে এই কোশ্চেনটা। ভূমিকম্পের তীব্রতা মাপার যে যন্ত্রের নাম, সেটার নাম কি? ঠিক আছে, তাহলে দেখো ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহার করা হয় সেটা কি? ঠিক আছে, সেটা প্রত্যেকেই জানো, সেটা হচ্ছে রিক্টার স্কেল। ওকে, সেটা হচ্ছে রিক্টার স্কেল। মেট্রিক স্কেল হচ্ছে তোমার ওজন মাপার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, মেট্রিক টন বা মেট্রিক স্কেল যাই হোক। আর কোয়াক, ঠিক আছে। এপিসেন্টার মানে হচ্ছে যে যেখান থেকে ভূমিকম্পটা উৎপন্ন হয়। ঠিক আছে, যে এপিসেন্টার যেখানে ভূমিকম্পটা উৎপন্ন হয় সেটা হচ্ছে তোমার এপিসেন্টার স্কেল বা এপিসেন্টার বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের রিক্টার স্কেল। ঠিক আছে, এই স্কেলটা হচ্ছে, যন্ত্রটার নাম হচ্ছে রিক্টার স্কেল। এবার রিক্টার স্কেলের একটা গ্রাফ থাকে। ঠিক আছে, একটা রিক্টার স্কেলের গ্রাফ থাকে, যে কতটা গ্রাফটা উঠলো, এই কতটাই গ্রাফটা উঠলো সেটা হচ্ছে সিসমোগ্রাফ বলা হয়, যে গ্রাফটা উঠলো কিনা। ঠিক আছে, এই যে এই এরকম করে যতটা উঠছে, এখানে যে আমার ইয়ে করা আছে, আমার রিডিং দেওয়া আছে কতটা উঠলো, তার মানে কি তত রিক্টার স্কেলে আমাদের কি হয়, ওই ভূমিকম্পের তীব্রতাটা মাপা হয়। ঠিক আছে, সেটা হচ্ছে সিসমোগ্রাফ, সেই যন্ত্রটার নাম। বেশ, তারপরে দেখো কি আছে, কি বলছে দেখো, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? ঠিক আছে, এটাও পরীক্ষাতে এসেছিল। যে তার মানে দেখো, তেজস্ক্রিয়তা থেকে আমাদের রেডিও অ্যাক্টিভিটি থেকে একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা প্রচুর পরীক্ষাতে আসে দেখো। এবং যেহেতু এটা এককের পদ্ধতিতে, সেই জন্য আমাদেরকে এখানে মাথা রাখতে হবে। দেখো প্রাকৃতিক চ্যাপ্টার অর্থাৎ মানে তোমার একক এবং মেজারমেন্ট হচ্ছে প্রত্যেকটা, মানে তোমার ফিজিক্যাল অর্থাৎ ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্সের মাদার বলা হয়। ঠিক আছে, মানে একটা জিস্ট বলা হয়, জিস্ট। ঠিক আছে, সেই চ্যাপ্টার। প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কি? প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, ঠিক আছে, ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে তোমার হেনরি বেকারেল। ঠিক আছে, এবং তেজস্ক্রিয়তার তোমার জনক বলা হয় হেনরি বেকারেলকে। এবং এসআই পদ্ধতিতে ঠিক আছে, এসআই পদ্ধতিতে এই বেকারেল BQ লেখা হয়। এসআই পদ্ধতিতে তেজস্ক্রিয়তার আর একটা একক হচ্ছে বেকারেল। ঠিক আছে, এবং এক বেকারেল হচ্ছে 10⁶ DPS পার সেকেন্ড। ঠিক আছে, ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড। ঠিক আছে, সরি 6, এখানে 6। ঠিক আছে, 10⁶ DPS। বোঝা গেল? হেনরি বেকারেল। দেখো এবার রাদারফোর্ড কি আবিষ্কার করছে? রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেছেন। ঠিক আছে, প্রোটন কি আবিষ্কার করেছেন? প্রোটন। মেরিকুরি, ঠিক আছে, মাদার কুরি বা মেরিকুরি বলো, তিনি কি করেছেন, তোমার দুটো মৌল আবিষ্কার করেছেন। কি কি? পোলোনিয়াম, একটা হচ্ছে পোলোনিয়াম, এগুলো প্রত্যেকটা তেজস্ক্রিয় মৌল। আর একটা হচ্ছে রেডিয়াম, ঠিক আছে, রেডিয়াম। এই দুটো মৌল আবিষ্কার করেছেন মেরি কুরি। ওকে, এবং তার সমানার্থে যে তেজস্ক্রিয়তা আর একটা একক বলা হয় তোমার CI বা কুড়ি। ফার্মি তো বুঝতেই পারছো, ফার্মি হচ্ছে কোনো দৈর্ঘ্যের একককে বলা হয় ফার্মি। বোঝা গেল? তাহলে আমাদের এই হেনরি বেকারেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, এবং তেজস্ক্রিয় এসআই একক হচ্ছে বেকারেল। ওকে, বেশ। তারপরে দেখো কি আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কি বলেছে, যে রাশির মধ্যে ভেক্টর রাশিটি হলো কোনটা? ভেক্টর রাশি, অর্থাৎ ইউনিট এবং এককের মধ্যেই, এই চ্যাপ্টারটার মধ্যেই পড়ে। তাহলে দেখো ভেক্টর রাশি বলেছে, যে ভেক্টর রাশি কাকে বলে? প্রথমে একটা ডিরেকশন থাকবে। ঠিক আছে, ভেক্টর রাশি হতে গেলে একটা ডিরেকশন থাকবে, প্লাস একটা ম্যাগনিটিউড মান থাকতে হবে। ঠিক আছে, ম্যাগনিটিউড একটা মান থাকতে হবে। এই দুটো যদি থাকে, সেই কোয়ান্টিটিকে বলা হয় আমাদের ভেক্টর। আর যেটা কেবলমাত্র শুধুমাত্র কি থাকবে, যে ম্যাগনিটিউড থাকবে অর্থাৎ মান থাকবে, সেটাকে বলা হয় স্কেলার। ঠিক আছে, সেটাকে বলা হয় স্কেলার। বুঝে গেল? এবার দেখো এখানে কি বলেছে, যে তাপটা একটা কি বলতো, তাপ সমান কি? তাপটা একটা কার্য, তাই না? তাপকে হিট এনার্জি বলা হয়, এটা তাপকে কার্য বলা হয়। আর তাপ তো তোমার স্কেলার আছে, তাই না? এটা হচ্ছে স্কেলার। কৌণিক ভর বেগ, যেহেতু বেগ আছে, ঠিক আছে, কৌণিক ভর বেগ, ঠিক আছে, কৌণিক ভর বেগ সমান হচ্ছে কি বলতো, R ক্রস, ঠিক আছে,
তোমার ভি, দেখো কৌণিক ভরবেগ হচ্ছে তোমার ওমেগা আর, ঠিক আছে, এটাকে বলা হয় কৌণিক ভরবেগ, ঠিক আছে। এবং সরল রৈখিক ভরবেগ অর্থাৎ তোমার কি বলে ওটাকে লিনিয়ার, অর্থাৎ রৈখিক ভরবেগের সঙ্গে এমভি রৈখিক ভরবেগের সঙ্গে তোমার এর সম্পর্ক হচ্ছে তোমার ওমেগা ক্রস আর, ঠিক আছে। এটা অতটা মাথায় রাখার দরকার নাই, তুমি শুধু মাথায় রাখো যে কৌণিক ভরবেগ হচ্ছে তোমার একটা ভেক্টর রাশি। সময়তে বুঝতেই পারছো, সময়কে এককে সেকেন্ড বলা হয়, আর কার্য এককে সিজিএসে কি বলা হয়, সিজিএসে বলা হয় আর হচ্ছে তোমার এসআই বলা হয় জুল, তাই না, আগেই দেখলাম আমরা। তাহলে এটাও কিন্তু কি বলতো স্কেলার, এটা হচ্ছে কার্য হচ্ছে স্কেলার, ঠিক আছে, স্কেলার কার্য হচ্ছে তোমার স্কেলার, বোঝা গেল। তো দেখো আমাদের কৌণিক ভরবেগ খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়ান্টিটি, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগের সঙ্গে লিনিয়ার ভরবেগের সঙ্গে একটা সম্পর্ক আছে আর ক্রস ওমেগা, ওমেগাটা হচ্ছে তোমার কৌণিক বেগ, ঠিক আছে। কৌণিক ওমেগাটা কি বলতো কৌণিক বেগ, আর আর হচ্ছে যে ব্যাসার্ধ নিয়ে ঘুরছে সেটাকে বলা হয় আর, বুঝে গেল। তাহলে আমাদের 2020 সালে 4খানা কোশ্চেন এসেছিল এই টপিক থেকেই, এবং খুব সহজ কোশ্চেন এসেছে, একটু যদি তোমরা মাথায় রাখো তাহলে কিন্তু ইজিলি কোশ্চেনগুলো সলিউশন করতে পারবে। দেখো আলোকবর্ষ আবার একই বলছে, আলোকবর্ষের সঙ্গে একবার আগে বললাম দেখো একই জিনিস বারবার করেছে, অনেকবার এসেছে। আলোকবর্ষটা কী একক, এটা হচ্ছে মৌলিক একক, কিন্তু মৌলিক কী একক, মৌলিক একক কী বটে, যে এককগুলো অন্য কোনো মৌলিক একক মানে যে এককগুলো অন্য এককে সাহায্য ছাড়াই তৈরি হতে পারে, ঠিক আছে, অর্থাৎ মূল একক যেগুলো 7টা। মাথায় রাখো আমাদের 7টা একক আছে, এসআই পদ্ধতিতে 7টা মৌলিক একক আছে, 7টা মৌলিক একক আছে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট 7টা মৌলিক একক, আর দুটো হচ্ছে সহযোগী একক আছে, ঠিক আছে। তো সেটা আমরা পরে আলোচনা করব। আমি আগেই বললাম যে মৌলিক একক হচ্ছে আলোকবর্ষ, এবং এক বছর ধরে একটা আলোক রশ্মি যত দূর অতিক্রম করে সেটাকে বলা হয় আলোকবর্ষ। তা আলোকবর্ষ যে এই পদ্ধতিতে যে আলোকবর্ষ একক আমরা কি মাপি, যে আমাদের যে মহাবিশ্বের যে পৃথিবীর যে তোমার গ্রহ নক্ষত্র আছে তাদের যে একটা থেকে আরেকটা ডিস্টেন্স কতটুকু কত দূর সেইকে আমরা আলোচনা করতে পারি, এই মানে সেই পরিমাপ করা হয়, সেই দূরত্বটা মাপা হয় এই আলোকবর্ষ থেকে, ঠিক আছে। তাহলে আলোকবর্ষ থেকে পৃথিবীতে আসতে সময় লাগে, এটা দেখো কি বলছে শূন্যস্থানে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে কি বলতো আলোকবর্ষ, ঠিক আছে। এবং এটা কি বললাম আমি যে 9.46 × 10⁻12 কিলোমিটার, ঠিক আছে, 12 কিলোমিটার হচ্ছে তোমার 1 লাইট ইয়ার সমান, ঠিক আছে, লাইট ইয়ার সমান 1 লাইট ইয়ার সমান, বোঝা গেল। এবং 1 লাইটের তোমার সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে, 8 মিনিট 19 সেকেন্ড, আবার বললাম, ঠিক আছে, এত মিনিট, বোঝা গেল। তাহলে আমাদের 2019 সালে একখানে কোশ্চেন এসেছিলো, সেটা হচ্ছে আলোকবর্ষ। এবার দেখো 2018-তে একটাও কোশ্চেন আসেনি, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা দুটো সাল বাদ দিয়েই, একটা দুটো সাল তো নয় 5 বছর বাদ দিয়ে 1 বছরের গ্যাপ দিচ্ছে, ঠিক আছে। যেমন 23-এ আসেনি, কিন্তু 24-এ আসার সম্ভাবনা আছেই, প্রত্যেকটা পরীক্ষাতেই আসার সম্ভাবনা আছে, তাই না। বিশেষ করে প্রিলির কথা বলছি, সেটাতে দেখো 17-তে কী এসেছে, 17-তে একখানা কোশ্চেন এসেছে, 1 ন্যানোমিটারের সমতুল্য কোনটি, 1 ন্যানোমিটার সমান কত। প্রথমে আমাদেরকে বলতে হয় যে 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹ মিটার, ঠিক আছে। 1 ন্যানোমিটার সমান 10 ন্যানোমিটার, হ্যাঁ 10⁻⁹ ন্যানোমিটার, মনে রাখার কোনো সমস্যা নেই, এখানে 9 আছে ওই জন্য ন্যানোমিটার, মাইনাস বলে মাইনস, ঠিক আছে। এবং ন্যানোমিটার কিসে ব্যবহার করা বলো তো, ন্যানোমিটার হচ্ছে যে মাইক্রন বা অ্যাংস্ট্রম এগুলো ব্যবহার হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের এককে মাপতে আমাদের এই ন্যানোমিটার বলো, ঠিক আছে, এই ন্যানোমিটার বলো বা অ্যাংস্ট্রম বলো, এগুলো আমাদের মাপতে মানে এই এককে আমরা মাপি। তাহলে অ্যাংস্ট্রম আমি এখনই বললাম যে 1 অ্যাংস্ট্রম সমান 1 অ্যাংস্ট্রম মানে মাথায় একটা ফোঁটা, ঠিক আছে। 1 অ্যাংস্ট্রম সমান আমরা কি জানি যে 10⁻⁻10 কত মিটার, বোঝা গেল, 10 মিটার। তাহলে দেখো এর মধ্যে এটা 9 মিটার আর এটা হচ্ছে 10 মিটার, তাহলে কে ছোট, অ্যাংস্ট্রম ছোট, তাহলে কত ঘর ছোট, 1 ঘর, এখানে 9 মিটার এখানে 10 মিটার, তাহলে 1 ন্যানোমিটার সমান কত হবে বলো তো, 1 ঘর আছে, তাহলে কত করে 1 ঘর তুমি এগিয়ে যাও, তার মানে 10 অ্যাংস্ট্রম, ওকে 10 অ্যাংস্ট্রম, বোঝা গেল, কোনো সমস্যা নেই। দেখো এই যে মাইক্রোমিটার, ঠিক আছে, মাইক্রোমিটার কিসে ব্যবহার করা হয় বলো তো, মাইক্রোমিটার মানে হচ্ছে তোমার হচ্ছে 1.10⁻⁶ মিটার, মাইক্রোমিটার মানে 1 মাইক্রোমিটার মানে
হচ্ছে 10⁻⁶ মিটার। এবং এটা আণুবীক্ষণিক যে আমাদের জীবাণুগুলো আছে, তারপরে হচ্ছে আণুবীক্ষণিক যে কোষ বা সেল যে আমাদের যে এগুলো আছে সেইগুলো মাপতে আমাদের মাইক্রোমিটার ব্যবহার করা হয়। ঠিক আছে, আণুবীক্ষণিক সেল যেগুলো, ঠিক আছে, আমাদের বডি সেল, দেহের সেল যেগুলো, সেগুলোকে মাপতে আমাদের মাইক্রোমিটার ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে 2017-তে আমাদের একখানা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ন্যানোমিটার। বোঝা গেল? তো এখান থেকে আমি বলে দিই যে তোমাদের ন্যানোমিটারের সঙ্গে তোমার এখানে যে পরপর যে কোশ্চেনগুলো আছে, মানে পরপর যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার দেখো প্রথম হচ্ছে মিলিমিটার। ঠিক আছে, মাইনাস তোমার 10⁻, এত মিলিমিটার, 1 মিলিমিটার সমান 10⁻, ঠিক আছে, তোমার 1 মিটার, 1 মিলিমিটার সমান। ঠিক আছে, বোঝা গেল? এবার 1 মাইক্রোমিটার মানে কি? 10⁻⁻6, এখানে -3, ঠিক আছে, 3 মিটার। 1 মিলিমিটার সমান হচ্ছে 10⁻³ মিটার। আর আবার 1 ন্যানোমিটার সমান কত? আমি ন্যানোমিটার 10⁻⁹, ঠিক। আবার 1 তোমার পিকোমিটার, 1 পিকোমিটার, ঠিক আছে, পিকোমিটার সমান হচ্ছে 10⁻⁻12, মানে 3 করে বেরিয়ে মানে বেশি হচ্ছে আর কি। আর 1 ফেমটোমিটার, ঠিক আছে, বা ফার্মি, ঠিক আছে, 1 ফার্মি বা ফেমটোমিটার সমান 10⁻⁻15 মিটার। বোঝা গেল? তার মানে দেখো এখানে -3 ছিল, তারপর -3 6 হলো, -9 হলো, -12 হলো, তারপর -15 হলো। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের বাড়তে থাকে এককগুলো। তারপর দেখো কি আছে, দেখো কি আছে, 2016 এবং 15-তে এখান থেকে কোনো কোশ্চেন আসেনি। তার মানে আমরা বুঝতে পারছি 2016-তে 1 নম্বর আসেনি, 2015-তেও 1 নম্বর আসেনি। ঠিক আছে, একদম এসেছে আমাদের 2014-তে এসেছে। ঠিক আছে, 2014-তে 2 নম্বর কোশ্চেন আছে। তার মধ্যে দেখি আমরা কি কোশ্চেন এসেছে, দেখো কি বলছে, দেখো যে নিম্নলিখিত, দেখো কোশ্চেনটা কি এসে, দেখো বলছে যে নিম্নলিখিতগুলির মধ্যে বিজোড় কোনটি নির্বাচন করুন। ঠিক আছে, মিটার কিসের একক? দৈর্ঘ্যের একক, লেন্থের একক। ঠিক আছে, ফারলং, আমি এখনই বললাম ফারলং লেন্থের একক। ঠিক আছে, 1 ফারলং সমান হচ্ছে কত বলতো? 201.16, ঠিক আছে, মিটার কিন্তু। ঠিক আছে, একর, একর হচ্ছে তোমার কি বলতো? ক্ষেত্রফলের একক, এরিয়ার একক। ঠিক আছে, এরিয়ার একক। আর মাইল কিসের একক? দৈর্ঘ্যের একক, অর্থাৎ লেন্থের একক। ঠিক আছে, তাহলে এদের মধ্যে বিজোড় কোনটা? তাহলে একক, একর যেটা আছে সেটা আমাদের বিজোড়, তাই না? যেটা একর হচ্ছে সেটাই আমাদের বিজোড়। বুঝতে পারছো না? ঠিক আছে, দেখো আবার সেই আলোকবর্ষ বলছে, মানে যে পিএসসির মানে সব থেকে মানে একদম খুব ফেভারিট কোশ্চেন হচ্ছে আলোকবর্ষ, নাকি? মানে কোশ্চেনটা দেখেই বোঝা যাচ্ছে আমাদের এই কোশ্চেন আলোকবর্ষ আমাদের পরীক্ষাতে আসছে বেশি করে। আলোকবর্ষ একক, তাহলে কিসের একক? সময়ের একক, দূরত্বের একক। তাহলে কি আমাদের প্রথমে আমরা জানি দূরত্বের একক, তাই না? সময়ের একক তো সেকেন্ড, ঠিক। আলোর একক তো আমাদের কোনো ইয়ে নেই, আলোর একক তো বলে কোনো কিছু হয় না। আলোর বিভিন্ন যে কোয়ান্টিটি আছে, যেমন ধরো তরঙ্গ দৈর্ঘ্য আছে বা আলোর যে তীব্রতা আছে, ঠিক আছে, সেইগুলো আমাদের এককগুলো। আলোর তীব্রতা, ঠিক আছে, ক্যান্ডেলা, ঠিক আছে, আলোর তীব্রতা যে এককটা আছে সেটা হচ্ছে ক্যান্ডেলা। ঠিক আছে, সেই ক্যান্ডেলা এককে আমরা মাপি আলোর তীব্রতা। ঠিক আছে, তারপর দেখো কি আছে, 2013 সালে দেখো একখানা কোশ্চেন এসেছে। 2013 সালে কি কত কোশ্চেন আছে? একখানা কোশ্চেন আছে যে ডাইন ইন্টু সেকেন্ড সমান এটা কোনটার একক? ঠিক আছে, ডাইন সমান কি? আচ্ছা বল সমান কি বলো? ডাইন তো আমরা সিজিএস, এটা কি কিসের একক বলো তো? সিজিএস এর একক কি বলো তো? সিজিএস বলের একক, তাই না? বলের একক হচ্ছে তোমার সিজিএসএ। বুঝা গেল? তাহলে বল সমান কি বলতো? এফ সমান কি বলতো? ফোর্স সমান কি? এম ইন্টু জি বা এম ইন্টু এ, তুমি যাই বলো না কেন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে বল, অর্থাৎ তোমার ওজন বা বল বলো তুমি, এই ধরো এটাকে এম এ, অর্থাৎ ত্বরণ এটা। ঠিক আছে, এম এ এটা হচ্ছে ত্বরণ। ঠিক আছে, ইন্টু টি। তাহলে দেখো এম তো আছেই, ত্বরণ মানে কি? ত্বরণ মানে তো হচ্ছে এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে, ইন্টু টি, এই যে টি, তাহলে টি এ কেটে দাও একটা, তাহলে কি পড়ে থাকলো আমার? দেখো তাহলে এম এল টি টু দি পাওয়ার -1, ঠিক আছে, টি টু দি পাওয়ার -1 কিন্তু। ঠিক আছে, তাহলে আমার ভর, দেখো বলের একক কি? তো বলের একক তো ডাইন বটে, তো ডাইন তো প্রথমেই হবে না, এটা বাদ। ভরবেগের একক কি? ভরবেগ সমান কি বলো? ভরবেগ সমান হচ্ছে এম ভর ইন্টু বেগ। তাহলে এর মাত্রাটা দেখো এম ইন্টু
এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তার মানে কি দেখো, এটার যা একক এটারও মাত্রা একই, যেহেতু মাত্রা একই তাহলে এটাই হচ্ছে সমান, ঠিক আছে, ভরবেগ। তো শক্তির একক কি, শক্তির মাত্রাটা কি, শক্তি সমান কি বলতো, বল ইন্টু এল, ঠিক আছে, দৈর্ঘ্য, বল ইন্টু দৈর্ঘ্যকে বলা হয় শক্তি, ঠিক আছে, বা কার্য, ঠিক আছে। তাহলে কি হবে, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এল, তাহলে এল স্কোয়ার হয়ে গেল, তাহলে এটা তো নয়, এটা তো বাদ। ক্ষমতা কি, ক্ষমতাকে তুমি যদি আবার টি দিয়ে ভাগ করে দাও কার্যকে, তাহলে ক্ষমতা পেয়ে যাবা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে ক্ষমতার একক, ঠিক আছে। তাহলে এটা আমার ক্ষমতার একক, যেটাকে ক্ষমতার এককে কী বলে আমাদের, ওয়াট বলে, এবং 1 ওয়াট সমান 746 হর্স পাওয়ার বলে, কি বলে না বলো, ঠিক আছে, 1 ওয়াট সমান 746 হর্স পাওয়ার, এইচপি বলে, বোঝা গেল। তাহলে শক্তির এককে জুল বলে, আর এসআই সিজিএসে তোমার আর্ক বলে, ঠিক আছে। তাহলে আমার ডাইন ইন্টু সেকেন্ড, দেখো যদি এরকম কোনো কোশ্চেন দেয় তাহলে তোমাকে এই মাত্রা বিশ্লেষণ করে নিতে হবে, তাহলে কিন্তু তুমি ইজিলি কোশ্চেনটা সলিউশন করতে পারবে। ওকে, বেশ। তারপরে কি আছে দেখো, 2012 সালে কিন্তু 2013 থেকে 2012 সালে আর একটা কোশ্চেন এসেছে, ঠিক আছে, আর একটা কোশ্চেন এসেছে। কি কোশ্চেনটা দেখো, বলছে নিচের কোনটি দৈর্ঘ্যের একক নয়। তাহলে আলোকবর্ষ তো দৈর্ঘ্যের একক, বারবার করে বলছি, ঠিক আছে। তাহলে 1 আলোকবর্ষ সমান আমি বারবার করে বলছি 4.6 ইন্টু 10 টু দি পাওয়ার 12 কিমি, ঠিক আছে। মাইক্রন সমান আমি কি বললাম, যে 1 মাইক্রন, ঠিক আছে, সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার, ঠিক। এইউ অর্থাৎ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ভালো করে বুঝো, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব সেটাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে। কি বলে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে, বুঝে গেলে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটার দৈর্ঘ্য কত, দূরত্ব কত, যে 1 পয়েন্ট, ঠিক আছে, 496 ইন্টু 10 টু দি পাওয়ার 8 কিমি, ঠিক আছে, 8 কিমি। এটা 1 অ্যাংস্ট্রম সমান 1 ইউনিট, তোমার অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অর্থাৎ এটা কিসে মাপতে সাহায্য করে, যে সূর্য থেকে, পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব সেটা হচ্ছে এইটা 1 পয়েন্ট, ঠিক আছে। যেটা তুমি বলো যে 14 কোটি 15 লক্ষ কিলোমিটার, সেটাকে বলা হয়, দেখো 14 কোটি, এটাকে 14 কোটি যদি ধরো, ঠিক আছে, 15 লক্ষ মানে 14 কোটি 15 লক্ষ, এই এরকম একটা এক্স্যাক্টলি একটা নিয়ার অ্যাবাউট একটা ইয়ে আছে, যে সেটা হচ্ছে তোমার 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এবং যেটা তুমি আগে দেখলে যে পারসেক সব থেকে বৃহত্তম, পারসেক ভালো করে বোঝো, পারসেক হচ্ছে দূরত্বের সব থেকে বড় একক হচ্ছে পারসেক, ঠিক আছে। এবং পারসেকটা কি, যে যদি 1 অ্যাংস্ট্রম বৃত্তচাপ তৈরি করতে, ঠিক আছে, 1 অ্যাংস্ট্রম বৃত্তচাপ তৈরি করতে, অ্যাংস্ট্রম বলছি, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বৃত্তচাপ তৈরি করতে, ঠিক আছে, যে দূরত্বের প্রয়োজন হয়, ঠিক আছে, এই যে দূরত্ব, এই দূরত্বের যে প্রয়োজন হয় সেটাকে বলা হয় 1 পারসেক। এবং 1 পারসেক মানে হচ্ছে 2 পয়েন্ট, ঠিক আছে, 3.26 লাইট ইয়ার, ঠিক আছে, 3.26 লাইট ইয়ার, খুব ইম্পর্টেন্ট। এবং এদের মধ্যে দেখো রেডিয়ানটা কি বলতো, রেডিয়ানটা হচ্ছে একটা কর্ণ। রেডিয়ান মানে কি, থিটা সমান কি বলে, থিটা সমান চাপ বাই ব্যাসার্ধ, বলে কি বলে না বলো, চাপ বাই ব্যাসার্ধ, ঠিক আছে। এটাও এল, এটাও এল, তাহলে এল কেটে গেল, তাহলে দেখো এর মাত্রা নেই, ঠিক আছে, মাত্রা 1, অর্থাৎ মাত্রা নেই, অথচ এর একক আছে রেডিয়ান, বোঝা গেল। এটা হচ্ছে এই যে কোণ, এটাকে বলা হয় রেডিয়ান। এই কোণটাকে বলা হয়, একটা যে দ্বিমাত্রিক তলে যে কোণটা আছে সেটাকে বলা হয় রেডিয়ান। এটা একটা সহযোগী কোণ। আমি কি বললাম, যে 7টা একক, আমাদের 7টা এসআই পদ্ধতিতে 7টা মৌলিক একক আছে আর 2টো সহযোগী একক আছে, ঠিক আছে। সেটা হচ্ছে রেডিয়ান আর একটা হচ্ছে স্টারডিয়ান, ঠিক আছে। স্টারডিয়ান বলতে গেলে কোনটা, এই যে একটা গোল পাকানো সলিড অ্যাঙ্গেল যেটা তৈরি হয়, একটা যদি শঙ্কু করে, যে এই কোণটাকে বলা হয় স্টারডিয়ান, বোঝা গেল। তাহলে আমাদের যে দৈর্ঘ্যের একক এটা নয়, ঠিক আছে, রেডিয়ানটা দৈর্ঘ্যের একক নয়, হলো। তারপর দেখো 14 কোশ্চেনটা কি দিয়েছে, দেখো 2011 কোশ্চেন, যে 2012 থেকে 11তে একটা কোশ্চেন এসেছে। কি বলছে, স্কেলার রাশির একটা উদাহরণ দাও। স্কেলার রাশি কি বললাম, যার শুধু ম্যাগনিটিউড আছে, মান আছে, ঠিক আছে, একটা যার মান আছে। তো বেগের, ঠিক আছে, বেগের কি একক কি, তাহলে বেগের মাত্রা কি, এম এল টি ইনভার্স, সরি এম কেন আসবে, শুধু বেগ তো, এল টি ইনভার্স বেগ। তাহলে যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, বল একটা ভেক্টর রাশি, কেন, বল সমান কি এফ ইন্টু এ, তাহলে এটাও তো ভেক্টর রাশি, ত্বরণ তো ভেক্টর রাশি, তাহলে ত্বরণ যদি ভেক্টর রাশি হয় তাহলে কি বলতো, এফটাও ভেক্টর রাশি। ভরবেগ সমান কি এম ইন্টু ভি, ভিটা ভেক্টর রাশি, অর্থাৎ বেগটা ভেক্টর রাশি, সুতরাং ভরবেগটাও ভেক্টর রাশি। দেখো শক্তি একমাত্র বল ইন্টু শক্তি সমান বল ইন্টু সরণ, ঠিক আছে, বল ইন্টু সরণ হচ্ছে তোমার শক্তি,
ঠিক আছে, বল ইন্টু সরণ। দেখো বলও এটা একটা খুব ইন্টারেস্টিং, যে বলও ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি, ঠিক আছে, বলও ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি, কিন্তু তাদের যে ডট প্রোডাক্ট, ঠিক আছে, যেহেতু গুণ, এটা ক্রস নয় কিন্তু গুণ, ঠিক আছে, এই যে গুণ ক্রস তো বলা যায় না, এটা একটু হায়ার লেভেলে ক্রস বলে এটাকে, তাহলে এটাকে যদি গুণ বলে, তাহলে এই গুণটাই হচ্ছে কি বলতো শক্তি। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে দুটো ভেক্টর রাশির গুণফলকেই শক্তি, যে শক্তি উৎপন্ন হয় সেই শক্তিটাই কিন্তু স্কেলার, ঠিক আছে, স্কেলার, এই শক্তিটাই কিন্তু স্কেলার রাশি। এবং শক্তির একক কি, জুল, এসআই কি একক, জুল, আর সিজিএসে কি বলতো আর্গ, ঠিক আছে, আর্গ, বোঝা গেল? বেশ, তারপরে দেখো তাহলে আমাদের এই স্কেলার রাশি, একটা স্কেলার রাশি উদাহরণ আছে শক্তি। ওকে, বেশ, দেখো 2005-এ কোশ্চেন কি আছে, দেখো 2005-এ একখানা কোশ্চেন এসেছে, যে 2005 সালে একটা কোশ্চেন এসেছে, দেখো কি বলছে, যে নিচের কোনটি একটা পরিমাপ যন্ত্র নয়? ব্যারোমিটার, ব্যারোমিটার কিসের মাত্রা, বায়ুর চাপ মাপা হয়, ব্যারোমিটার, ঠিক আছে, বায়ুর চাপ মাপা হয়, কিসে মাপা হয়, বায়ুর চাপ মাপা হয়। ওকে, বেশ, তারপরে দেখো থার্মোমিটার, উষ্ণতা মাপা হয়, কি মাপা হয়, উষ্ণতা মাপা হয়। এবং থার্মোমিটারে কি থাকে বলতো, HG, পারদ থাকে, ঠিক আছে, এবং পারদের তোমার পৃষ্ঠটানটা অনেক বেশি, ঠিক আছে, অনেক বেশি পৃষ্ঠটানটা। পিকোমিটার, পিকোমিটার, 1 পিকোমিটার মানে বলতো যে 10⁻1 পিকোমিটার, ঠিক আছে, 10⁻⁻12 মিটার, ঠিক আছে, এটা পিকোমিটার, এটা দৈর্ঘ্য, কিন্তু এই যন্ত্রটাই কোনো পরিমাপ যন্ত্র নয়। হাইগ্রোমিটার সাহায্যে কী মাপা হয়, বায়ুর আর্দ্রতা মাপা হয়, বায়ুর কী মাপা হয়, আর্দ্রতা, আর্দ্রতা কি, বায়ুর আর্দ্রতা মাপা হয়, ঠিক আছে, আর্দ্রতা। আর আর্দ্রতাটা কি, জলীয় বাষ্প, বায়ুতে যে জলীয় বাষ্প আছে তার পরিমাণটা মাপা হয়, জলীয় বাষ্প, ঠিক আছে। আর্দ্রতা মানে কি, বায়ুতে যে জলীয় বাষ্প আছে সেটাকে পরিমাপ করার জন্য কী হয়, আমাদের হাইগ্রোমিটার ব্যবহার করা হয়। এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট যন্ত্র আছে, সেটা হচ্ছে হাইড্রোমিটার, হাইড্রোমিটার, ঠিক আছে, হাইড্রোমিটার। ড্রো বলেছে, ঠিক, ড্রো বলেছে, তাহলে ড্রো বলে যদি হয় তাহলে ডেনসিটি অর্থাৎ ঘনত্ব মাপার জন্য, ঘনত্ব পরিমাপ করতে ব্যবহার করা হয় কি বলতো, হাইড্রোমিটার, ঠিক আছে। হাইড্রো কিন্তু এটা গ্রো মানে হচ্ছে, ঠিক আছে, আর্দ্রতা, আর ড্রো মানে ডেনসিটি, এটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষাতে আসে। ওকে, বেশ, তারপরে দেখো কি আছে, 2004 সালে কোশ্চেন এসেছিল, একখানা কোশ্চেন এসেছে 2004 সালে আমাদের একখানা কোশ্চেন এসেছে। কি কোশ্চেনটা দেখো, একটি বস্তুর ভর নিম্নলিখিত পরিমাণ দ্বারা সংজ্ঞায়িত করে, ভরটাকে কি বলা হয়? তাহলে দেখো বেগ মানে কি, যার মানে মাত্রা বিশ্লেষণ করে আমরা যদি দেখি, তাহলে যার এম মাত্রা আসবে সেটাই হচ্ছে ভর, তাই না? আর ভরটা হচ্ছে পদার্থের স্বকীয় ধর্ম। ওকে, যে এটা যেখানে নিয়ে যাও ভর কখনো চেঞ্জ হবে না, কিন্তু ভার চেঞ্জ হবে, অর্থাৎ ওয়েট চেঞ্জ হবে। তাহলে দেখো বেগ মানে কি এম ভি, আর এটা হচ্ছে এম এ, তাহলে এম এ কেটে গেলে দেখো এম তো এখানে থাকছেই না, তার মানে এটা আমার হবে না, ঠিক। বল দেখো, বল ইন্টু এফ অর্থাৎ এ বাই এম ভি, তোমার ভি। তো দেখো এইখানে তোমার ত্বরণ আছে আর এখানে ভি আছে, ঠিক আছে, এখানে যদি এমটা আছে, কিন্তু এটা তো একই জিনিস নয়, আলাদা যদি একই হতো তাহলে কেটে যেত, শুধু এম পড়ে থাকতো, তাহলে এটাও আমার হবে না, ঠিক আছে, এটাও বাদ। তাহলে প্রযুক্ত বল ইন্টু ত্বরণ, তাহলে বল সমান কি বললাম আমি, এম ইন্টু এ, ত্বরণ বাই ত্বরণ, ত্বরণ মানে কি অ্যাক্সেলারেশন, তাহলে ত্বরণ বাই, এখানে বাই বলা আছে তো ওই জন্য বাই দিলাম, তাহলে এম এতে কেটে দিলাম, তাহলে কী পড়ে থাকলো আমার, এম পড়ে থাকলো, আর এমটাই হচ্ছে কি বলতো প্রযুক্ত বল, অর্থাৎ না ভর, ঠিক আছে, এমটা হচ্ছে ভর। তাহলে আমার দেখো আমার এখানে উত্তর পেয়ে গেলাম, আমি মাত্রা বিশ্লেষণ করে উত্তর পেয়ে গেলাম, প্রযুক্ত বল আর ভরবেগ। তাহলে ভর সমান কি বললাম, বল সমান এম এ, আর ভরবেগ মানে এম ভি, তাহলে এম এতে করে গেলে এম তো থাকেই না, তাহলে কি এটা তো আমার হবে না, ঠিক আছে। আমার কি হলো, প্রযুক্ত বল ইন্টু ত্বরণ, বোঝা গেল? সব শুধু তোমরা মাত্রা বিশ্লেষণ করলেই তোমরা এটা বলতে পেরে যাবে। ওকে, বেশ, দেখো আচ্ছা 2017-তে দুখানা কোশ্চেন এসেছে, তাই না? এখানে একখানা আমি লিখেছি কিন্তু দুখানা কোশ্চেন এসেছে, দেখো 2004-এ, ঠিক আছে। কি বলেছে দেখো, যে নিম্নলিখিত, দেখো কি আছে, যে নিম্নলিখিতগুলির মধ্যে একমাত্র ভেক্টরের পরিমাণ তো ভেক্টর রাশি কাকে বলে, ঠিক আছে, পরিমাণ হলো বা ভেক্টর রাশিকে বলে চার্জ, ঠিক আছে, চার্জ হচ্ছে কিউ। তাহলে কিউ চার্জ সমান কি বলতো, চার্জ সমান হচ্ছে তোমার আই ইন্টু টি, ঠিক আছে, কারেন্ট ইন্টু টি, বোঝা গেল? বিভব কি, বিভব হচ্ছে তোমার ভোল্টেজ, ঠিক আছে, ভোল্টেজকে বিভব বলে। তাহলে এটাও কিন্তু কি বলতো আমার স্কেলার রাশি। তড়িৎ ক্ষেত্র যেটা হচ্ছে
তড়িৎ ক্ষেত্রে হচ্ছে তোমার কি বলতো ই সমান হচ্ছে কিউ বাই 1/4 পাই ইপসাইলন নট বা ইপসাইলন নট এবং কিউ বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ভেক্টর রাশি তড়িৎ ক্ষেত্রটা। অর্থাৎ একটা জায়গায় যদি একটা ইলেকট্রিক চার্জ রাখো তাহলে তার আশেপাশে যে একটা বল অনুভূত হয় সেইটাই হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্র। রোধ কি, বৈদ্যুতিক রোধ অর্থাৎ রেজিস্ট্যান্স তো তোমরা বুঝতে পেরেছো ওহম। ঠিক আছে, রেজিস্ট্যান্সের একক কী গো, ওহম। বিভবের একক কী বলো তো, ভোল্ট আমি তো বললাম। ঠিক আছে, ভোল্ট বা ঠিক আছে, এবং চার্জের একক হচ্ছে তোমার কী বলতো কুলম্ব বা কুলম্ব। ঠিক আছে, এবং তড়িৎ ক্ষেত্রের একক কী বলতো, তড়িৎ ক্ষেত্রের একক হচ্ছে কী বলতো তোমার বল বাই কুলম্ব। ঠিক আছে, বল বাই কুলম্ব। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের একক হচ্ছে বল বাই কুলম্ব, বুঝে গেল। এবং বল বাই কুলম্ব এটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। মানে এই বাকি যেগুলো আছে বিভব বলো বা চার্জ বলো বা তোমার রোধ বলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু স্কেলার রাশি। ওকে, প্রত্যেকটাই স্কেলার রাশি, মাথায় রাখো। 2000 সালে একখানা কোশ্চেন এসেছে, দেখো 2000 সালে আমার কখনো কোশ্চেন আছে, একখানা কোশ্চেন এসেছে। দেখো কি বলেছে, যে একখানা কোশ্চেন এসেছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটে এসআই সহ একক অর্থাৎ কমপ্লিমেন্টারি এককের সংখ্যা কত। আমি কি বললাম, এর আগেও বলেছি যে আমাদের এসআই পদ্ধতিতে 7খানা আমাদের মৌলিক একক আছে আর 2খানা আমাদের কমপ্লিমেন্টারি অর্থাৎ সহযোগী একক আছে। সহযোগী এককের মধ্যে একটা হচ্ছে রেডিয়ান, একটা কি নাম, একটা হচ্ছে রেডিয়ান আর একটা হচ্ছে স্টারডিয়ান। ঠিক আছে, স্টারডিয়ান, ঠিক, স্টারডিয়ান। ঠিক আছে, স্টারডিয়ানটা কি, যে আমাদের শঙ্কু করার পর যে কোণটা হয় এই কোণটা, সেটাকে বলে স্টারডিয়ান। আর রেডিয়ান কোণটা, এই যে আমরা যে অঙ্ক করি জ্যামিতিক অঙ্ক, যে কোণটা হয় সেটা হচ্ছে তোমার যে কোণটা হচ্ছে সেটা হচ্ছে রেডিয়ান। ওকে, তাহলে আমাদের কমপ্লিমেন্টারি হচ্ছে 2খানা। এবং 7খানা এককের মধ্যে দেখো ভালো করে দেখো, 7খানা আমাদের যে এসআই পদ্ধতিতে 7খানা একক আছে সেইগুলো কি। প্রথমটা কি হচ্ছে বলতো, টিএলএম অর্থাৎ টাইম টি। ঠিক, 2 নম্বর কি আছে, লেন্থ, LENGTH দৈর্ঘ্য। ঠিক আছে, লেন্থ। আর 3 নম্বরটা হচ্ছে মাস, 3 নম্বরটা হচ্ছে কি বলতো মাস। 3টে হয়ে গেল। ঠিক আছে, তুমি একটা কথা মাথায় রাখো, যদি একটা ক্যান্ডেল জ্বালো, মানে একটা তোমার যদি হ্যাপি বার্থডে করো, হ্যাপি বার্থডের সময় একটা ক্যান্ডেল নিয়েই তো, ক্যান্ডেল জ্বালিয়েই তো হ্যাপি বার্থডে করা হয়। তো এই ক্যান্ডেলটা দিয়েই তোমার 7টা এককের নামটা তুমি মনে রাখতে পারবে। এবং 7টা একক তুমি নামটা মনে রাখলে পরে তোমার যে ইয়েগুলো, তোমার যে মাত্রা বিশ্লেষণ করে, যে কোনো মাত্রা বিশ্লেষণ, পৃথিবীর যত রকম মাত্রা বিশ্লেষণ আছে এই 7টা এককের মাধ্যমেই হয়। ঠিক আছে, এখানে 3টে হলো। 4 নম্বরটা কি বলো, ক্যান্ডেলকে তো ক্যান্ডেল যখন জ্বলে তখন গরম হয়ে যায়, আর গরমটাকে কী বলে, উষ্ণতামা বলে, তাই না, উষ্ণতা বলে। তাহলে উষ্ণতাকে কী বলে, থিটা বলে। ঠিক আছে, এটা 4টা। এবার ক্যান্ডেলাতে চকচক করে জ্বলে, তো চকচক যখন করে তখন 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 কী বলে, ক্যান্ডেল, তাহলে ক্যান্ডেলা বলে। ঠিক আছে, ক্যান্ডেলা এটা হচ্ছে তোমার যে দ্বারা প্রকাশ করে। তাহলে 5টা হলো। ঠিক আছে, এবং ক্যান্ডেলার দিকে যদি জ্বলার পর কী হয়, তোমার একটা কী হবে বলো তো, ক্যান্ডেলের তো পরিমাণ আছে, তাই না, ক্যান্ডেলের তো পরিমাণ আছে, তাকে কী বলা হয়, পদার্থের পরিমাণ। ঠিক আছে, পদার্থের পরিমাণ। ঠিক আছে, পদার্থের পরিমাণকে কী বলে, মোল বলে। পদার্থের পরিমাণকে কী বলে গো, মোল বলে। তাহলে মোল একটা আছে কি বলো তো, মৌলিক একক। 7 নম্বরটা কী হচ্ছে, কারেন্ট। যে তুমি কারেন্ট বলতে গেলে, তুমি যে ক্যান্ডেলটাকে যদি যখন গরম হয় বা আগুন যখন জ্বলে থাকে, যখন তুমি হাত দাও তাহলে তোমাকে ছ্যাঁকা লাগবে, তার মানে কি কারেন্ট লাগে, তাহলে তার মানে কারেন্ট অর্থাৎ তড়িৎ প্রবাহ, সেটাকে কি বলে, আই বলে। তাহলে আমার এই 7টে সমুদ্র না বলে এবারে 7টি একক মাথায় রাখবা। ঠিক আছে, 7 সমুদ্র আমরা একে চোখে মুখস্থ করি, তাহলে 7টি মৌলিক একক, টাইম, লেন্থ, মাস, উষ্ণতা, ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ মোল, আর হচ্ছে তড়িৎ প্রবাহ আই। ঠিক আছে, এতগুলো আমাদের, তাহলে টোটাল আমাদের 7 + 2 টোটাল হচ্ছে আমাদের এই ইন্টারন্যাশনাল পদ্ধতিতে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। ঠিক আছে, এই পদ্ধতিতে আমাদের কি হয়, 7টা করা হয়। ঠিক আছে, ওকে। তো আজকে আমাদের এখানেই শেষ করছি। ঠিক আছে, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ।